সাধারণ নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। সেই দেশের নানা প্রান্তে ভাঙচুর লুটের ঘটনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার কারওয়ান বাজারে দুই সংবাদপত্র প্রথম আলো এবং দি ডেইলি স্টার এর দফতরে ভাঙচুর চালানোর পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ধানমন্ডিতে সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটের 7তলা ভবনের প্রতিটি কক্ষে ঢুকে ভাঙচুর চালানো হয়। রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙতে নামানো হয় বুলডোজার। বাংলাদেশের সামগ্রিক এই অরাজক পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন সেই দেশের রাজনৈতিক দলগুলি। খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের তৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতীদের নির্মম হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিহতের ঘটনা সেই তৎপরতারই বহিঃপ্রকাশ। দুষ্কৃতীদের কঠোর হাতে দমন করার ডাকও দিয়েছেন আলমগীর। একই সঙ্গে সংবাদপত্রের অফিসে হামলার নিন্দা করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত নামেই যা পরিচিত, এই পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার আর্জি জানিয়েছেন। দলের নেতা শফিকুর রহমান সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, দেশটা আমাদের সকলেরই অস্তিত্বের অংশ। আশা করি সকলেই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব। শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ভাঙচুরের ভিডিও সংবলিত সংবাদ প্রতিবেদন পোস্ট করা হয়েছে। সংবাদপত্রের অফিসে হামলার নিন্দা করে হাসিনার দল লিখেছে, এই লুট আর হাঙ্গামা রাজত্ব কায়েম করেছে ইউনূস সরকার, এনসিপি, জুলাই আন্দোলনের অংশ নেওয়া ছাত্র যুবক একাংশের দল আর জঙ্গি গোষ্ঠী। রাত 2টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হলেও গোটা ভবনটি প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম আলোর 4তলা ভবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়। সকালেও কয়েকটি জায়গা থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার দুটি সংবাদপত্রেরই মুদ্রিত সংস্করণ প্রকাশিত হচ্ছে না। সংবাদপত্রের অফিসে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন বাংলাদেশের ইংরেজি সংবাদপত্র নিউ এজের সম্পাদক নুরুল কবির। বিক্ষোভকারীরা তাকেও হেনস্থা করে বলেন অভিযোগ, হাসিনা জমানার অবসানের পর একাধিকবার ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি। বৃহস্পতিবার রাতে সেই বাড়ি তথা সংগ্রহশালায় ফের ভাঙচুর চালানো হয়। শুক্রবার সকালেও কয়েকজনকে ইট দিয়ে বাড়ির অবশিষ্ট দেয়াল ভাঙতে দেখা গিয়েছে। জুলাই আন্দোলনের নেতা হাদি গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন। ইউনূস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ইনকিলাব মঞ্চ নামক সংগঠনের আহ্বায়ক হাদির মৃত্যুর পরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। খুব সম্ভবত পরিস্থিতি আঁচ করে গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। সেখানে তিনি ধৈর্য এবং সংযম বজায় রাখার আহ্বান জানান। কিন্তু ঘটনা প্রবাহ বলছে, বিক্ষোভকারীরা দেশের অন্তর্বর্তী প্রধানের আবেদনে কার্যত অগ্রাহ্য করেছেন। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্য ত্রিপুরার জনগণও উদ্বিগ্ন। শুক্রবার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাংলাদেশের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ত্রিপুরা সরকার এবং ভারত সরকার প্রস্তুত রয়েছে বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্পষ্ট প্রাপ্ত দিয়েছেন। আগরতলা প্রেস ক্লাব এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, প্রতিবেশী দুটি রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আত্মবিশ্বাসের মধ্যে ফাটল দেখা দিতে শুরু করেছে। এর দায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই অস্বীকার করতে পারবে না।